তাদের কারণে আমার দুইটা বাচ্চাও মারা গেল, তাদের কারণে আমার মাটাও মারা গেল, আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিছে। আমি ন্যায্য বিচারটা চাই, আমি সুষ্ঠু বিচারটা চাই। যাদের কারণে আমার মা মারা গেছে, আমার দুটো সন্তান মারা গেছে, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম বিচার করা হয়। আজকে আমার যদি কিছু হয়ে যায় এর জন্য দায়ী থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তারা আমাকে কোনো সেফটি দিতে পারে নাই। শুধু যে তাই তা না, আমার হাজব্যান্ড সজীব একাধিক মেয়েদের সাথে ফেসবুকে ইমোতে কথা বলে স্ক্রিন রেকর্ড করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতায় নেয়। আমি শান্তা বলছিলাম। 2023-এ নারায়ণগঞ্জ আমি চাকরির শোয়াতে যাই। তল্লা মডেল গার্মেন্টসের জনি, উনি হচ্ছে গার্মেন্টসের লাইনম্যান, তল্লা মডেল গার্মেন্টসে জব করে। রফিকুল ইসলাম জনি, উনি হচ্ছে গার্মেন্টসের লাইনম্যান। উনি আমার চাকরির সুবাদে ওনার সাথে আমার পরিচয়। তো চাকরি কনফার্ম করার বিষয়তেই আমাকে ওনার বাসায় ট্রাক দিয়ে নেওয়া হয়। ওইখানে 2023-এ আমি গেলে আমি ধর্ষণের শিকার হই। গার্মেন্টসের যে লাইনম্যান জনি, ওনার ছোট ভাই মোহাম্মদ সজীব মিয়া, উনি আমাকে ধর্ষণ করে। জনি মিয়ার বাসাতেই আমাকে ধর্ষণটা করা হয়। ধর্ষণ করার পর আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থানাতে একটা ধর্ষণ মামলা করলে আসামি অ্যারেস্ট হয়, আসামির লাইফ কাস্টডি হয়ে যায়। যদি আমি তাকে বিয়ে করি সেক্ষেত্রে সে জামিন পাবে, নয়তো না। তো যেহেতু একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, আর জজ সাহেব বিয়ের রায় দিছে, সেই ক্ষেত্রে আমি তাকে বিয়ে করি। বিয়ের 5 মাস পর আমার একটা বেবি কনসেপ্ট করে 2 মাসের। আমার সেই বেবিটাকে ভাতের সাথে ওষুধ খায় আমার শ্বশুর নষ্ট করে ফেলে। এটা আমি এলাকার মেম্বারকে জানাইলে ওনারা এটা নিয়ে একটা বিচার সালিশি করে দেয়। আমার শ্বশুর বলছে ভবিষ্যতে আর এরকমটা সে কখনো করবে না। তার কয়েক মাস পর আমার আবার একটা বেবি কনসেপ্ট করে। ওই বেবিটার যখন ডেলিভারি রানিং মাস চলতেছে, ওই টাইমে আমার শ্বশুর আমাকে ধর্ষণ মামলাটা তোলার জন্য ভীষণ প্রেশার দেয়। তাদের এলাকার মেম্বারকে একাধিকবার আমার বাসায় নিয়ে এসে ডাক দিয়ে আমি যদি মামলাটা না তুলি তাহলে আমাকে এই মানে অসুস্থ শরীরে আমাকে বাসা থেকে বের করে দিবে। তো তাদের টর্চার সহ্য করতে না পেরে, আমার শ্বশুর শাশুড়ি টর্চার সহ্য করতে না পেরে আমি আমার শ্বশুরকে আমার হাজব্যান্ড সহকারে ঢাকা আসি, আইসা মামলাটা তুলে দেই। মামলাটা যেদিন তুলি তার পরের দিনই হচ্ছে আমাকে খুব মারধর করে। তখন আমি 9 মাসের প্রেগনেন্সি। মারধর করলে আমার ডেলিভারি পেইন উঠে গেলে আমাকে ঢাকা শুনে একটা পপুলারে নিয়ে ভর্তি করে। ওইখানে সিজারে আমার ছেলে বাবু হয়। একদিন এনআইসিইউতে ছিল, পরে বেবিটা মারা যায়। ডক্টর বলছে বাবুর মাথায় আঘাত লাগছে। আমাকে যে মারধর করছে তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে। এই অবস্থায় আমাকে ঢাকা হসপিটালে ফালায় রেখা আমার হাজব্যান্ড সজীব, সে ময়মনসিংহ পলায় গেল। হসপিটালে বিল আসছে 65,000 টাকা, এর জন্য সে পলায় গেল। আমি হসপিটাল থেকে বাসায় আসার পর তার কয়েকদিন পরে আমি ময়মনসিংহ আমার শ্বশুরবাড়িতে আমি একাই চলে যাই। চলে যাওয়ার পর আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার সজীবকে আমাকে ঢাকা পাঠিয়ে দেয়, বললো আমি সুস্থ হইলে দুজনকে ঢাকা চাকরিবাদা করে খাওয়ার জন্য। আমি সজীবকে নিয়ে ঢাকা চলে আসি। নভেম্বর মাসের 20 তারিখ ঢাকা ডেমরাতে আমরা একটা বাসা ভাড়া নিই। দেন জানুয়ারি মাসের 20 তারিখ সে আমাকে ঢাকা ভাড়া বাসা ফালা রেখে আবার পলায় যায়। পলায় গিয়ে সে তার বোনের জামাই ফরহাদ সৌদি থাকে। সৌদি থেকে আমার আম্মাকে ফোন দিয়ে এত খারাপ ভাষা, উচ্ছৃঙ্খল ভাষায় ফোন দিয়ে গালাগালি করে যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমার আম্মা বিষ খেয়ে আত্মহত্যা করে। তাদের কারণে আমার দুইটা বাচ্চাও মারা গেল, তাদের কারণে আমার মাটাও মারা গেল, আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিছে। শুধু যে তাই তা না, আমার হাজব্যান্ড সজীব একাধিক মেয়েদের সাথে ফেসবুকে ইমোতে কথা বলে স্ক্রিন রেকর্ড করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতায় নেয়। আমি একাধিকবার নারায়ণগঞ্জ ফতুল্লা থানাতে গেছি মামলা করার জন্য, তারা কোনো মামলা নেয় নাই। দেন গত মাসের 29 তারিখ কোন এক জার্নালিস্ট ভাইয়ের মাধ্যমে ওসি স্যারের সাথে কথা হয়।
স্যার বলছে যে আপনার বোনকে পাঠিয়ে দেন, আমরা দেখতেছি বিষয়টা কি করা যায়, মামলা নিব আমরা, সমস্যা নেই। 29 তারিখ সন্ধ্যাবেলা আমি থানায় চলে যাই। আমি ওসি স্যারের সাথে দেখা করতে চাইছি, কিন্তু স্যার থানাতে ছিলেন না, আমি স্যারের সাথে দেখা করতে পারিনি। আমি একটা অভিযোগ দিয়ে আসি। অভিযোগ দেওয়ার পর রাত্রে চলে আসি। পরের দিন সকালবেলা আমি আবার থানাতে যাই। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু আমি ওসি স্যারের সাথে দেখা করতে পারিনি, স্যার থানাতে ছিলেন না। তো প্রথম আমার অভিযোগটা এসআই আতিকুর রহমানকে দেওয়া হলো, তারপরে চেঞ্জ করে দিল এসআই দেলোয়ার হোসেনকে। তার 2-3 মিনিট পর দিল আবার এসআই আফতাবকে। এসআই আফতাবকে দেওয়ার পর ওনার যে সোর্স ছিল ওনার মাধ্যমে স্যারের সাথে কথা বলার পর স্যার বললো যে তল্লা মডেল গার্মেন্টসের সামনেই আছে উনি, আমাকে ওখানে যাওয়ার জন্য। আমি থানা থেকে সরাসরি তল্লা মডেল গার্মেন্টসের ওখানে যাই। আমার বড় বাসুরের বাসা হচ্ছে তল্লা মডেল গার্মেন্টসের সাথেই। ওখানে গেলে এসআই আফতাব আমার বড় বাসুরের বাসা যায়, আমার বাসুরকে বাসায় না পেয়ে আমাকে গার্মেন্টসে নিয়ে যায়। গিয়ে তল্লা মনির ওনার সাথে আমাকে সাক্ষাৎ করায় দেয়। আর এসআই আফতাবের যে সোর্স ছিল উনি আমার কাছ থেকে 3000 টাকা নেয়, বললো স্যারকে দিতে হবে। স্যার নাকি চাইছে, কিন্তু এসআই আফতাব আমার কাছে চাইনি, ওনার সোর্স উনি আমার কাছে চাইছে। জোর করে মূলত স্যারের কথা বলে আমার কাছে 3000 টাকা নেয়। টাকাটা নেওয়ার পর এসআই আফতাব আর ওই যে ওনার সোর্স ছিল ওনারা স্যারকে বললো, ওই যে তল্লা মডেল গার্মেন্টসের মনির ওনাকে বললো যে ভাই আপনি বিষয়টা দেখবেন, আপনি খুব ভালো একজন মানুষ, আমি এটা যাতে একটা ন্যায্য বিচার পাই দেখবেন, আর আমার একটা আসামি ধরতে হবে, আমি চলে যাচ্ছি, আমি সময় দিতে পারবো না। এই কথা বলে উনি আমাকে মনির সাহেবের কাছে আর আমার বড় বাসু ওনার কাছে তুলে দিয়ে আসার পর ওইখানে আমাকে উচ্ছৃঙ্খল ভাষায় গালাগালি করা হয়। গালাগালির পর ওখানে আমাকে তল্লা মডেল গার্মেন্টসের মনির তৃতীয়বারের মতো আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার বড় বাসুর সাথে থাকে, আমার বান্ধবীর মা থাকে আমার সাথে। আমাকে ধর্ষণ করতে না পারায় আমাকে ওইখানে মেরে ফেলার জন্য অনেক ট্রাই করে। কিছু জার্নালিস্ট ভাইরা আছে যাদের মাধ্যমে আমি ওইখান থেকে অনেক কষ্ট করে বের হয়ে আসি, তারা ওইখান থেকে আমাকে সেভ করে আমাকে ঢাকা পাঠায় দেয়। তো এসআই আফতাব উনি এই কাজটা কীভাবে করলো? আমি বাদী নাকি আমি আসামি? আমি তো আসামি না, আমি তো বাদী। তাহলে আমাকে কেন আসামিদের হাতে তুলে দিয়ে উনি চলে আসলো? ওখানে যদি আমাকে মেরে ফেলতো এই দায়বদ্ধতা কে নিত? এসআই আফতাব কি নিত? কখনোই তো নিত না। আজকে আমি বাদী হয়েও আমার বলায় বেড়াইতে হইতেছে কেন? আর আসামি সে ঠিকই মাঠে ঘুরে বেড়াইতেছে। এত অন্যায় করার পরও থানা কেন মামলা নেবে না? আসামির বিরুদ্ধে তারা কেন অ্যাকশন নেবে না? আওয়ামী লীগের এখনো কিছু বড় বড় নেতা আসামিকে সাপোর্ট দিচ্ছে, যে কারণে আসামি এগুলো করে বেড়াইতেছে। আমি ন্যায্য বিচারটা চাই, আমি সুষ্ঠু বিচারটা চাই। যাদের কারণে আমার মা মারা গেছে, আমার 2টো সন্তান মারা গেছে, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম বিচার করা হয়। আজকে আমার যদি কিছু হয়ে যায় এর জন্য দায়ী থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ তারা আমাকে কোনো সেফটি দিতে পারে নাই। তার বড় ভাই জনির মাধ্যমেই তার সাথে আমার পরিচয়। প্রথম যে আপনাকে দর্শন করলো এখানে কি আপনার মত ছিল না? না, আমি তাকে কখনো চিনতাম না। তার বড় ভাইয়ের বাসায় যখন আমি কাজের সুবাদে যাই তখন আমি ফার্স্ট তাকে দেখি, তখনই পরিচয়, আর তখনই আমি ধর্ষণের শিকার হই। জনি ভাইয়ের বাসায় আমি ধর্ষণের আগে আরও 2বার গিয়েছিলাম এই কাজের সুবাদে কথা বলতে, কিন্তু সেদিন যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি, তাহলে তো আমি যাইতাম না কখনোই। এখন আপনি কি চান? আমার সবার কাছে একটাই দাবি, আমি যেন আমার ন্যায্য বিচারটা পাই, আর আসামিকে যেন খুব দ্রুত তার প্রতি অ্যাকশন নেওয়া হয়। আপনি সজীব ভাইয়ের বিরুদ্ধে কি কি মামলা করেছেন? একটা যৌতুক মামলা আর একটা হচ্ছে শিশু মার্ডার মামলা। আপনার স্বামীর বিরুদ্ধে তো আপনি ধর্ষণ মামলা করেছেন আমরা জানতে পারি। সে আমাকে নভেম্বর মাসের 7 তারিখে তালাক দিছে, যেটা আমি জানি না, আমি আধা নোটিশ পাইনি।
কিন্তু আমার যে শিশু মার্ডার মামলা ওইটা তদন্তহীন আছে পিবিআইতে, ওই ম্যাম আমাকে দিয়েছে কাগজটা যে সে আমাকে নভেম্বর মাসের 7 তারিখ তালাক দিয়েছে। তো নভেম্বর মাসের 7 তারিখ হচ্ছে আমি ময়মনসিংহ আমার শ্বশুর বাড়িতে। তো সে যদি আমাকে তালাক দিয়ে থাকে সে তো জানে যে আমাকে তালাক দিয়েছে। তো তালাক দেওয়ার পর সে আমার সাথে সংসার করলো কীভাবে? নভেম্বর মাসের 20 তারিখ সে ঢাকা আসছে আমাকে নিয়ে, 23 তারিখে রুম ভাড়া নিচ্ছে ঢাকা ড্যামরাতে। জানুয়ারি মাসের 20 তারিখ সে আমাকে ঢাকা ভাড়া বাসায় ফেলা রেখে পলাই গেল। এটা তো আবার মানে জেনে বুঝে দ্বিতীয়বার ধর্ষণ করা হলো। আপনি কি তার সাথে যখন শারীরিক সম্পর্ক করলেন ঢাকায় এসে, দেখি আপনার সম্মতি ছিল? না, আমাকে জোরপূর্বকই ধর্ষণ করা হয়। সজীবের কাছে ভিডিও ছিল, ওর ফোনে ভিডিও পাওয়া গেছে। তখন ভিডিওতে দেখা গেছে যে আমাকে জোরপূর্বকই ধর্ষণ করে, এর জন্য জজ সাহেব তার লাইফ কাস্টডি দিছিল। না, ওই যে ঢাকায় আসার পর যে আপনি বললেন যে 12 তারিখে আসলো, 20 তারিখে চলে গেল, এটা বলছেন? হ্যাঁ, না এটা আমি জানতাম না যে আমাকে সে তালাক দিচ্ছে। আমি রিসেন্টলি জানতে পারছি গত মাসে যে সে আমাকে তালাক। এটা তো আপনার আর যে সম্মতিতেই হয়েছে যে শারীরিক সম্পর্ক। হ্যাঁ, আর সে আমার হাজবেন্ড, সেই হিসাবে তো আমি তার সাথে সংসার করতেছি। সে যে আমাকে তালাক দিচ্ছে এটা যদি জানতাম তাহলে তো আমার তার সাথে সংসার কোনো দরকার হয় না। সে একবার না, সে 2বার আমাকে তালাক দিচ্ছে। একবার দিয়েছে নভেম্বর মাসের 7 তারিখ, আর একবার দিয়েছে এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তা এক বউকে যদি দিয়ে একবার করা হয়, 2বার তালাক কীভাবে দেয় সে? আমি তো কোনো তালাক নোটিশই পাইনি, আমি তো জানিই না যে সে আমাকে তালাক দিচ্ছে। সে তো জানে। তাহলে সে যে তালাক দিয়ে দিয়েছে আপনাকে, এখন আপনি তার বিরুদ্ধে কি অভিযোগ আনছেন? আমি আমার ধর্ষণের অভিযোগটাই আনতে চাই, কারণ আমি জানি না সে আমাকে তালাক দিচ্ছে, সে তো জানে। তো তালাক দেওয়ার স্ত্রীর সাথে সে কীভাবে সম্পর্ক করলো বা সম্পর্ক রাখলো, এটা তো ধর্ষণই। আমি তার বিরুদ্ধে নতুন করে ধর্ষণ মামলা করতে চাই। স্বামী স্ত্রীর ভিতরে তার আপনি এইভাবে ধর্ষণ মামলা আসে? ওই যে তালাক দেওয়ার পর সে আমার সাথে সংসার করছে। আমার মা হচ্ছে সজীব যখন জানুয়ারি মাসের 20 তারিখ আমাকে ভাড়া বাসা ফালা রেখে পলা যায়, আমি এই বিষয়টা আমার ফ্যামিলিকে হাইড করছি, আমি আমার ফ্যামিলিকে জানাইনি। কিন্তু সজীবের যে বোন জামাই ফরহাদ, উনি আমার আম্মাকে, ফরহাদ হচ্ছে গ্রামের বাড়ি নোয়াখালী। উনি সৌদি প্রবাস থেকে আমার আম্মাকে ফোন দেয়, ফোন দিয়ে অনেক উচ্ছৃঙ্খল ভাষায় গালাগালি করে, যেটা আমার বৃদ্ধা আম্মা সহ্য করতে না পারে আমার আম্মা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বিষকে আত্মহত্যা করেন। এটা হচ্ছে নভেম্বর মাসের 23 তারিখের কাগজ 2024-এর, যেটা আমরা 20 তারিখে ঢাকা আসি। 23 তারিখে একটা রুম ভাড়া নিলে ওই রুমের যে ফার্নিচার কিনি, সজীবে নিজেই ফার্নিচারগুলো কিনছে, যে এখানে সজীবের নাম দেওয়া আছে, ওর নামে সব কিছু কিনে। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে সজীব ঢাকাতে আসার পর এই যে জানুয়ারি মাসে ও এই ফ্যাক্টরিতে জব নেয়, এই যে এখানেও কাজ করে। শুধু এটাই না, লুডুস কারখানাও চাকরি নেয়, সেটাও আমাদের কাছে আছে। তো সে যে ডিভোর্সিত বউকে কীভাবে ঢাকা নিয়ে আসে ঘর সংসার করে, সে তো বিষয়টা বললেই পারতো যে আমি তোমাকে তালাক দিছি, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। এই হচ্ছে প্রতারকের আর একটা পরিচয়। আমি তার সাথে সংসার করা অবস্থায়ও সে মেয়েদেরকে বলতেছে সে সিঙ্গেল, সে আমাকে বিয়ে করে নেয়, সে মেয়েদেরকে পটাবে, পটায় ছেঁকা দিবে। এই যে সে মেয়েদেরকে পটাবে, পটায় ছেঁকা দিবে। আমি যে তার ওয়াইফ, এটা মেয়েদেরকে বলতে না করছে ফেসবুকে। এটা হচ্ছে আমার বড় ভাই ভাবি, আর দেন আমার ছবি ফেসবুকে ছাইরা আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই ছবিগুলো দিয়ে। এই হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ছবি, এই হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফ, তার বাচ্চা। এই ছবিগুলো নেটে ছেড়ে, নেটে বলতে ইমুতে, হোয়াটসঅ্যাপে আমার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। এই হচ্ছে সেই ছবিগুলো। এই ছবিগুলো কার, যে আপনি যে দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার ফার্স্টে যে বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে, এটা হয়েছে উনি। আর এটা হয়েছে কি আমার ফ্রেন্ড হয়, তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের আগের দিন রাতে জানতে পারি যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়নি, দেন তার 2টা বাচ্চাও আছে, এর জন্য তার সাথে আমার বিয়েটা হয়নি। এটা হচ্ছে আমার আর সজীবের পার্সোনালি ছবি। এই ছবিগুলো সে ইমুতে, হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে ব্ল্যাকমেল করতেছে। তার ফেসটা সে কাইটা দিছে, দেন আমার ফেসটা সে ঠিকই রাখছে, রেখে এইভাবে ব্ল্যাকমেল করতেছে।
আমি তার বিরুদ্ধে একটা যৌতুক মামলা করেছি। এই হচ্ছে সেই যৌতুকের মামলার কপিটা। আর সে আতাউর নামের ভদ্রলোকের নামে যে অ্যালিগেশনটা আনছে আমার বিরুদ্ধে, যার ছবি, যার ওয়াইফের ছবি ভাইরাল করছে, এই হচ্ছে সেই পেপারসটা। আমার যে শ্বশুর, সে একে একে 4টা বিয়ে করছে। আমার আপন যে খালার শাশুড়ি, সজীবের খালা, তাকে ধর্ষণ করছে আমার শ্বশুর। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। আমার যে বড় বাসুর জনি, যে নারায়ণগঞ্জ থাকে, যার বাসায় বসে আমাকে মারধর করে, তার নামেও ধর্ষণ মামলা আছে। সেও 3টা বিয়ে করছে। এখন তার ফ্যামিলিটাই এরকম। ভালো মানুষ দেখলেও তাদেরকে তার মনে হয় যে তারা মনে সবই তাদের ফ্যামিলির মতো। আমার যে ননাস পিঙ্কি, একটা মাত্র বোন তার, সেও বিয়ে করছে আরও 13 বছর আগে। বিয়ে করে 12 বছর সংসার করে 2-3টা বাচ্চার মাও হয়েছে, যদিও তার একটা বাচ্চাও নেই, সব মারা গেছে। গত বছর সে ফরহাদ নামের আরেকটা ছেলের সাথে নোয়াখালীতে পলায় যায় হাজব্যান্ড রাইখা। হাজব্যান্ড ফরহাদ বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পর সে অনেক ছেলেদের সাথে একাধিক সম্পর্ক করতেছে। আমার কাছে কিছু ছবি, ভিডিও সবই আছে। তো তার ফ্যামিলিটাই মূলত এরকম। এর জন্য তাদের সবাই কি মনে হয়, যে সবাই মনে হয় দেহ ব্যবসা করে। আমি কি সজীবের বোনের ওই ছবিগুলো খুব উচ্ছৃঙ্খল, ওগুলা দেখানো ঠিক হবে? ওনার কিছু উচ্ছৃঙ্খল ভিডিও আছে, ইমুতে ছেলেদের সাথে এরকম করে। শুধু তাই না, ওনার হাজব্যান্ড ফরহাদ বিদেশ আছে বর্তমানে। উনি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি গেছে ময়মনসিংহ, গিয়ে তার আগের যে হাজব্যান্ড, যতটুকু জানতে পারছি, তার সাথে তার এখনও সম্পর্ক আছে। তাছাড়া এলাকার কিছু ছেলের সাথে তার এখনও সম্পর্ক আছে। আর এই ছবি আর ভিডিওগুলো হচ্ছে তার প্রমাণ। আমি তো বিয়ের আগে কখনো তাদের এলাকায় ময়মনসিংহ যাইনি, বা তারা খারাপ না হলে এই বিষয়টা তো আমার জানার কথাও না। আমি বিয়ের পরে জানতে পারছি। আর তখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তখন তো আমার কিছু করারও ছিল না। আচ্ছা, তাহলে আপনি তার সাথে সম্পর্কে জড়ালেন? তখন তো কোর্ট রায় দিচ্ছে যে তাকে আমার বিয়ে করতে হবে। কোর্টের রায় মূলত তাকে আমি বিয়ে করতে বাধ্য হই। এই জন্য তার সাথে সম্পর্কে জড়িত। আর যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসারের চিন্তাভাবনা করেই সব কিছু ভুলে গিয়ে তার সাথে সংসার করতে চাইছি। কিন্তু আমার সামনে আমাকে বসায় রেখা স্বর্ণ মেয়েদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। তাহলে তখন আপনি পুলিশকে কেন জানাননি যে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে? হ্যাঁ, আমি 999-এ ফোন দিয়েছি, অভিযোগ করছি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে। কেন? ওরা কি অনেক ক্ষমতাধর নাকি? তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কিছু লোক আছে তাকে সাপোর্ট দেয়। শুধু তাই না, আসামির জেরা তো একটা ভাই আছে, ওনার নাম হচ্ছে মাসুম। উনি সম্ভবত উত্তরাতে নয়তো মিরপুরে আছে থানাতে, উনি জব করে। উনিও আসামিকে সাপোর্ট দিচ্ছে, যে কারণে ওদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ তাদের তল্লা মনির আর ওর যে আমার ভাসুর, তারা মামলা নিতে না করছে থানাতে। তখন আমি জানছি যে সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে, তখন আমি 6 মাসের প্রেগনেন্সি। তালাক দিয়ে তো অন্য কোনো সংসার করতে পারতেন বা নিজে কাজ করে খেতে পারতেন। আমার আগে একটা বিয়ে হয়েছে সজীবের সাথে, এই নেওয়ার 2টা বিয়ে। হ্যাঁ, সজীব খারাপ, ঠিক আছে। এখন আমি সজীবকে ছেড়ে আমি যে আরেকটা বিয়ে করতাম, সেই হাজব্যান্ডটা যদি খারাপ হতো, তাকে আমি কি ডিভোর্স দিতাম? তাহলে তো আমি যে তারা আমাকে ব্যবসায়ী বলতেছে, দেহ ব্যবসাতে, তখন সেটাই হয়ে গেল। তো আমি খারাপকে ভালো করতে চাইছিলাম, এর জন্যই আমি সংসারের চিন্তাভাবনা করে সংসারে থাকি। আমরা যেটুকু বুঝলাম, আপনার আগেও 2টা স্বামী থাকার আসলে, তাদের সাথে আপনার বিচ্ছেদ হলো না? আমার ওই হাজব্যান্ডটা মারা গেছে, তার সাথে বিচ্ছেদ। সে যখন সেনাবাহিনীতে জব করা অবস্থায় সে অন্য একটা পরকীয়া জড়ায় যায়, তার চাকরিটাও চলে যায়। এটা নিয়ে আর কি আমাদের মধ্যে মনোমালিন্য হয়, আমরা আলাদা হয়ে যাই, আমাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পর সে বিয়ে করার পর কিছুদিন পর সে মারা যায়। আর এই যে একজনের দেখছে যে আপনার সাথে ওর সম্পর্ক রয়েছে, ছবিটি তার সাথে কি না, তার তো আমি সমস্ত ডকুমেন্টস দেখাই দিলাম। তার সাথে আমার ফেসবুক পরিচয়ের পর সে পারিবারিকভাবে বিয়ের প্রপোজাল দেয়। 2 ফ্যামিলির রাজি ছিল, আমাদের বিয়েটাও ঠিকঠাক ছিল। কিন্তু বিয়ের আগের দিন রাত্রে আতাউর বলল
যে তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়নি, দেন তার একটা ছেলে একটা মেয়ে আছে, যে কারণে বিয়েটা আমি ক্যান্সেল করেছি। ক্যান্সেল করার পরেই আতাউর আর কি বিষয়টা মানতে পারে নাই, সে আমাকে বিয়ে করবেই, আমার বাসার নিচে আসে, সে সুসাইড করবে বলে। এরপর আমি আতাউরের ফ্যামিলিকে খবর দিলে তারা থানায় আসে, আমরাও থানায় যাই আমার ফ্যামিলিকে নিয়ে ওইখানে আমাদের একটা সমঝোতা হয় যে সে তার মতো থাকবে, আমি আমার মতো, সে আমাকে কখনো বিরক্ত করতে পারবে না। আপনি কি মনে করেন আপনিও সমান দোষী? আমি এটা মনে করি না, যদি এটা মনে করতাম, কারণ যখন আসামি আমাকে ধর্ষণ করে, যখন তার লাইফ কাস্টডি হয়ে যায়, আমাকে 10 লাখ টাকার অফারও করা হয়েছিল যে তারা আমাকে টাকা দিবে আমি যেন মামলাটা তুলে নেই। যদি সেরকমেরই হতাম তাহলে আমি 10 লাখ টাকার বিনিময়ে আমি ওখান থেকে চলে আসতাম। আমি তো চলে আসি নাই, আমি তো জজ রায় দিছে বিয়ে করতে হবে, আমি তো তাকে বিয়ে করছি। তাহলে আপনি টাকা নিয়ে নিতেন এই খারাপ ছেলের সাথে আপনি সংঘর্ষ করেন? এইখানে তো আপনারও ওর বয়সও কম, আমরা দেখছি আপনার বয়স দেখি 28 বছর, ওনার 25 বছর। এখানে কি কোনো একটা না, সজীবের ফ্যামিলি, সজীবের বাবা, সজীবের বড় ভাই বলছে যে সজীবের আপন মানায়, আর সজীবের সৎমা সে আমার চেয়েও অল্প বয়সী, তার সৎমা তাকে খুব অত্যাচার করে। তো তার পরিবার থেকে বলা হইলো যে একটা এতিম ভুল করে বলছে, তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়। এর জন্যই আমি জামিনে রাজি হই আর তাকে বিয়ে করি। সজীবে যদি আপনাকে আবার ফিরে পেতে চায় কি আপনি চলে যাবেন না? না, এটা আর কখনোই সম্ভব না, আমি আর কখনোই তার সংসারে ফিরতে চাই না। এখন কেউ শাস্তিটা চান এই বিষয়ে বলে দিবেন বিস্তারিত? আমি আইনগত যা শাস্তি হয়, যদি আমার কোনো দোষ থাকে আমি বলবো যে আইনগত যেন আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়, আর সজীবের যদি কোনো দোষ থাকে এটাও সরকার তদন্ত করে ওর বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়। কিন্তু আমি তার সংসারে ফিরতে চাই না, আমি শাস্তিটাই দাবি করি। আমার কাছে মনে হচ্ছে এসআই আফতাব টাকা খাইছে, যদি টাকা না খাইতো আমি বাদী, আমি আসামি না। এসআই আফতাব আমি একটা অভিযোগ করছি, উনি তদন্ত করতেই পারে, কিন্তু তদন্তে তো আমি যাব না, আমি তো আর পুলিশ না যে আমি তার পিছন পিছন ঘুরবো, আমি তার সাথে যাব। আর সে কিভাবে আমাকে আসামিদের হাতে তুলে দিয়ে সে চলে আসলো, তার আজকে কাজ, সে বিজি, সে আমাকে আজকে কেন সময় দিল, সে আরেকদিন পরে আমাকে সময় দিত বা একদিন আকপিচ করে সময় দিত, সে তো আমাকে একদিন আকপিচ করে সময় দেয়নি, সে আমাকে আসামিদের হাতে তুলে দিয়ে গার্মেন্টসে সে চলে আসছে, সে ব্যস্ততা দেখায়। তাহলে এটা কি বোঝা যায় না যে সে আসামিদের কাছ থেকে টাকা খেয়ে সেই কাজটা করছে? আর তাছাড়া তল্লা মনির যেদিন আমার সাথে এই ঘটনাটা ঘটায়, তল্লা মনি নিজে বলছে যে আমি একটা অভিযোগ করছি, অভিযোগের জিটিটা তুই পারলি না তোর পক্ষে নিতে, তুই তো তোর পক্ষে নিতে পারছ না। তো এদিকে আমার বোঝা অবুঝ যে তারা আসামিকে টাকা খাওয়াইছে, কারণ তল্লা মনির সে হচ্ছে গার্মেন্টসের ম্যানেজার, সে তার গার্মেন্টস নিয়ে থাকবে, সে তো একটা আসামির পিছনে পড়ে থাকবে না বা আমার পিছনে পড়ে থাকবে না। এখানে তার স্বার্থটা আর কি, সে কেন আসামির পিছনে পড়ে আছে, আর সেখানে আমাকে মেরে ফেলার জন্য ঘুরতেছে বা আমাকে ধর্ষণ করতে চায়। আপনি কি কোনো অভিযোগ দিয়েছেন পরবর্তীতে? না, আমি কোনো, হ্যাঁ আমি ডিআইজি অফিসে গেছি, ডিআইজি স্যারের সাথে কথা হয়েছে, আমি এটা নিয়ে একটা মামলা করব কোর্টে, নারায়ণগঞ্জ কোর্টে। আপনি কি আফতাবের বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমি এসআই আফতাবের বিরুদ্ধেও আইনিগত ব্যবস্থা নেব, কেন উনি এই কাজটা করলেন।